মানে ওরা তো জানে ক্লাস হবে, তাই না? জি স্যার, সবাই জানে। জি স্যার, সবাই জানে স্যার। ঠিক আছে, ডিজিটাল ফিল্টার গুলো সম্পর্কে আজকে একটু জানবো। ডিজিটাল ফিল্টার টু টাইপস, এটা তো আমরা জানি, হয়তো আগেও তোমাদেরকে বলা হয়েছে, সিগন্যাল সিস্টেমে বলানো হয়েছে, তাই না? অ্যানালগ ফিল্টার গুলো আমরা দেখছিলাম কি, হাই পাস, লো পাস ফিল্টার, জি স্যার। এগুলো পড়ছিলাম না? জি স্যার, হাই পাস, লো পাস ফিল্টার। ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ, এগুলো তো জানি আমরা, শিখে আসছি সবাই। জি স্যার, আগে স্যার পড়ছি স্যার। ডিজিটাল ফিল্টার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিনিট ফাইনাইট ডিউরেশন বা ফিনিট ইম্পালস রেসপন্স ফিল্টার, আর একটা হচ্ছে ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার। আর ইম্পালসের রেসপন্সটা যদি, নাম্বারটা যদি কি হয়, ফাইনাইট সংখ্যক হয় বা ফাইনাইট ডিউরেশন হয়, সেক্ষেত্রে ইম্পালস রেসপন্সটা যদি কি হয়, এই সিকোয়েন্সটা যদি ফাইনাইট ডিউরেশন হয়, তখন আমরা বলবো ইম্পালস রেসপন্স। আর যখন হবে ইনফাইনাইট নাম্বার সংখ্যক হবে, ইনফাইনাইট নাম্বার হবে, তখন আমি কি বলবো, ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার। আমরা একটা ফিগারের সাহায্যে একটু ক্লিয়ার হয়ে যাই। দেখো, আগে ব্লক ডায়াগ্রামটা দেখে নিই। এখানে দেখো, আমি ইনপুট কি দিচ্ছি, এখানে এক্সেন একটা সিগন্যাল দিচ্ছি, এক্সেন সিগন্যাল, ইনপুট হচ্ছে উপরেরটা। জি স্যার। আমি এটা ব্লক ডায়াগ্রামের সাহায্যে যদি শিখাই দিই, বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ইনপুট, তাই না? এটা এটা ইনপুট, জি স্যার। এটা আমার ইনপুট। আর নিচের এটা কি, এটা ট্রান্সফার ফাংশন, যে ট্রান্সফর্ম বলছিলাম আমরা, মনে আছে? জি স্যার, জেট। যে ট্রান্সফর্ম না, জি স্যার। যে ট্রান্সফর্ম। আর এদিকে এটা দেখো, বক্সের ভিতরে এখানে কি দেওয়া আছে, ব্লকটার ভিতরে ইম্পালস দেওয়া আছে, এসএন ইম্পালস, তাই না? জি স্যার। তাহলে ইম্পালস আমি ইনপুট দিচ্ছি, এখানে এখানে ইনপুট দিচ্ছি, সেই ইনপুট এখানে ইনপুট না, জি স্যার, এক্সেন ইনপুট স্যার। ইনপুট এখানে হচ্ছে ইম্পালস। মানে এর মধ্যে তোমার হচ্ছে, যেহেতু আমরা প্রসেসর যদি কনসিডার করি, এটা হচ্ছে ইম্পালস, আর এখানে আমরা আউটপুট পাচ্ছি। জি স্যার। ঠিক আছে, এখানে দেখো তো ফাইনাইট ডিউরেশন আছে কিনা, এই ইম্পালস নাম্বারটা কি ফাইনাইট না? জি স্যার। বাট যখন আমরা এটাকে ইনফাইনাইট করতেছি, ইনফাইনাইট ইম্পালস রেসপন্স করতেছি, এখানে উপরে দেখো তো, আমি যে ইনপুটটা দিচ্ছি এখানে, এখানে ইনপুট যাচ্ছে, প্লাস এখানে তোমার ইম্পালস থাকতেছে, আমি আউটপুট পাচ্ছি, আবার এখান থেকে আউটপুটটা ফিডব্যাক হয়ে আবার ইনপুট হিসেবে এখানে যাচ্ছে, তাই না? একটা লুপের মতো না? জি স্যার, লুপ। লুপ, তার মানে কি এটা ইনফাইনাইট হচ্ছে না? জি স্যার, অসংখ্য বার। অসংখ্য, তার মানে এটা আমি কাউন্ট করতে পারতেছি না, আনকাউন্টেবল, ইনফাইনাইট, ইনফাইনাইট ডিউরেশন। জি স্যার। ঠিক আছে, তো ইনফাইনাইট এবং ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার। আর এমনিতে ফিল্টার, ফিল্টার বলতে কি, ফিল্টারের ডেফিনেশন কি? ফিল্টার হচ্ছে স্যার, আনওয়ান্টেড যে সিগন্যাল গুলোকে আমরা যখন কি করতেছি, স্যার আনওয়ান্টেড সিগন্যাল গুলোকে স্যার আমরা বাদ দিয়ে দিব স্যার, ফিল্টারিং করে। ফিল্টারিং করে, তাই না? ওই জি কনসেপ্টটা ওখান থেকে আসছে। আমি ডেফিনেশনে ফিল্টার ইজ এ ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ সিস্টেম, এটা এক ধরনের সিস্টেমও বলতে পারি। তো এটা একটা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ সিস্টেম, যে কোন ফ্রিকোয়েন্সিটাকে সে পাস করবে এবং কোন ফ্রিকোয়েন্সিটাকে সে কেটে দিবে বা কোন ফ্রিকোয়েন্সিটাকে সে স্টপ করবে, এই কাজটা হচ্ছে কি, ফিল্টারের। ফিল্টারের কাজ আমরা অ্যানালগ সিস্টেমে দেখছি, আমরা এখন ডিজিটাল সিস্টেমেও দেখব যে আসলে কিভাবে কাজ করে। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রেও দেখবো যে ডিজিটাল ফিল্টার গুলো কিভাবে কাজ করে, যেহেতু ফ্রিকোয়েন্সিকেই পাস করবে। আমি যে কথাগুলো বলতেছি এটা কি ফ্রিকোয়েন্সি আকারে যাচ্ছে, তাই তো না? তাই তো? এর মধ্যে কোন ফ্রিকোয়েন্সিটাকে সে নিবে এবং কোন ফ্রিকোয়েন্সিটাকে সে কি করবে, ডিসকার্ড করবে, কোনটাকে সেন্ড করবে, কোনটাকে রিসিভ করবে এবং কোনটাকে সে ডিসকার্ড করবে, এই কাজগুলি হচ্ছে কি ফিল্টারের। মানে আনওয়ান্টেড সিগন্যাল গুলোকে সে কি করতেছে, অপোজ করতেছে, বাদ বাদ দিচ্ছে, ডিসকার্ড করতেছে, তাই না? কনসেপ্টটা মোটামুটি মনে হয় ক্লিয়ার এখন। ফিল্টারের ডেফিনিশন এবং ফিল্টার যে দুই ধরনের ডিজিটাল ফিল্টার, এটা আমরা ক্লিয়ার, ক্লিয়ার তো? জি স্যার। ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টারের ক্ষেত্রে আমার হচ্ছে ইম্পালস রেসপন্সটা হচ্ছে কি ইনফাইনাইট সংখ্যক, এখানে লুপের মতো কাজ করতেছে। আমরা একটা ব্লক ডায়াগ্রামে দেখে ক্লিয়ার হলাম, তাই না? ব্লক ডায়াগ্রামটা দিয়ে তো ক্লিয়ার হয়েছে এটাতে।
জি স্যার। যে আমি ইনপুট দিচ্ছি, ইম্পালস রেসপন্স থাকতেছে, আমি আউটপুট পাচ্ছি, দেন আবার লুপের মতো করে সেটা ইনপুট আকারে কি হচ্ছে, আবার সে ইন্টার করতেছে। আর ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টারের ক্ষেত্রে আমি দেখতেছি ফাইনাইট ডিউরেশন ইম্পালস রেসপন্সের ক্ষেত্রে আমি শুধু ইনপুট নিচ্ছি, ইনপুটের সাথে আমার ইম্পালস রেসপন্স মাল্টিপ্লিকেশন হয়ে কি হচ্ছে, আউটপুট করছে। আউটপুট পাচ্ছি। এখানে কোনো লুপ হচ্ছে না, তার মানে কি আমার এই ইম্পালস রেসপন্সটা হচ্ছে ফাইনাইট সংখ্যক, ফাইনাইট ডিউরেশন, তাই না? এই জন্য স্যার। এখানে বলতেছি ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার। এখন দেখো ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টারের কিছু সুবিধা অসুবিধা আছে, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, কিছু তো সুবিধা অবশ্যই থাকবে যেহেতু এখানে ফাইনাইট সংখ্যক। আর একটা ফিগারে এটা এখানে দেখো, এই ফিগারটা একটু দেখা যাচ্ছিলাম, এটা দেখো আমার এখানে যে ইম্পালসটা নিচ্ছি, আমি ইনপুট কোথায় নিচ্ছি, ইনপুটটা এটা ইনপুট না, জি স্যার। ওটা তো ব্লক ডায়াগ্রাম দেখলাম, এখানে আমাদের সরাসরি একটা ইনপুট দেওয়া আছে। ইনপুটটা দেখো, ইনপুট আমি কি নিচ্ছি, এক্সএন, জি স্যার। এখানে তোমার কি হচ্ছে, এটা কি হচ্ছে, স্যার জেড ইম্পালস, ইনভার্স। ইম্পালস না, ইম্পালস, ইম্পালস জি হচ্ছে স্যার। না? জি স্যার। তো এটা কি ফাইনাইট সংখ্যক কিনা? জি স্যার। ফাইনাইট সংখ্যক, আমি আউটপুট পাচ্ছি, আমি আউটপুট পাচ্ছি। ইনফাইনাইটের ক্ষেত্রে কি হবে, অবশ্যই এটা ইম্পালসটা কি হবে, এই রেসপন্সটা কি হবে, ইনফাইনাইট হবে। জি স্যার। ইনফাইনাইট হবে কিনা? জি স্যার। দুইটারই অবশ্যই সুবিধা অসুবিধা আছে। আমরা ইম্পালস রেসপন্স ফাইনাইটটার ক্ষেত্রে দেখি যে ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টারটা কি হবে, অলওয়েজ স্টেবল হবে, স্টেবল হবে। তার মানে এটা যদি স্টেবল হয় অপরটা কি হবে, অবশ্যই আনস্টেবল হবে। জি স্যার। ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টারটা যদি স্টেবল হয় ওইটা হচ্ছে কি, এটা বলছে অলওয়েজ স্টেবল হবে, এটা কখনো কি হবে না, আনস্টেবল হবে না। জি স্যার। আর একটা জিনিস স্টেবল হওয়া হওয়া ভালো না খারাপ? ভালো। অবশ্যই ভালো। জি স্যার। তার মানে কি সবাই ওটাকে পছন্দ করতেছে। জি স্যার। আর একটা কথা বলছে যে ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টারটা কি হবে, অবশ্যই কি হবে, লিনিয়ার ফেস হবে। ফেসটা কি হবে, লিনিয়ার ফেস। হ্যাঁ এটা ফেসটা অবশ্যই হবে লিনিয়ার ফেস, এবং ক্যান ইজিলি বি ডিজাইন, এবং এটা অবশ্যই এটা খুব সহজে কি করা যায়, ডিজাইন করা যায়। ডিজাইন করা যায়। আর ইনফাইনাইটটা অবশ্যই, যেহেতু এখানে ইনফাইনাইট সংখ্যক তোমার হচ্ছে ইম্পালস রেসপন্স থাকতেছে, তার মানে এটা একটু ডিজাইন করতে অবশ্যই একটু কষ্ট হবে, জি স্যার। ডিফিকাল্ট হবে, তাই না? জি স্যার। বোঝা যাচ্ছে তো? জি স্যার বোঝাচ্ছে। এখন দেখো আরো কিছু এরকম এটা হচ্ছে ফাইনাইট ইম্পালস ক্যান বি, এটা হচ্ছে রিকার্সিভও হইতে পারে, নন রিকার্সিভও স্ট্রাকচার হইতে পারে, মানে দুইটা স্ট্রাকচারে সে হইতে পারে। ঠিক আছে, স্যার। এটা রিকার্সিভ স্ট্রাকচারও হইতে পারে, নন রিকার্সিভ স্ট্রাকচারও হইতে পারে। ডিসঅ্যাডভান্টেজও আছে, এগুলো একটু যেহেতু থিওরিটিক্যাল টার্ম, এগুলো একটু দেখে নিবা, জি এগুলো স্যার। আর পড়াচ্ছি না। আমি আর একটা কোশ্চেনে সরাসরি যাই। আমি ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্সটাকে দিয়ে তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক ড্রাইভ করবো, ক্যারেক্টারিস্টিক্সটা জানবো। আসলে ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো জানবো। এই কোশ্চেনের প্যাটার্নটা এরকম হতে পারে যে টাইম ডিলে এবং ফেজ ডিলে, লিনিয়ার ফেজ, যেহেতু লিনিয়ার ফেজ বলা হয়েছে কার জন্য, স্যার। লিনিয়ার ফেজটা বলা হলো কার জন্য, স্যার ফাইনাইট ইম্পালস ফাইনাইটের জন্য স্যার, ফাইনাইট ফিল্টারের জন্য স্যার। লিনিয়ার ফেজ দিয়ে বলা হয়েছে, তাহলে লিনিয়ার ফেজের অবশ্যই কিছু ক্রাইটেরিয়া আছে। জি স্যার। লিনিয়ার ফেজে তোমার কি আছে, ক্রাইটেরিয়া আছে কিনা? জি স্যার। আমরা দেখলাম যে এখানে ক্রাইটেরিয়া বলতে কি, যে ফেজ ডিলেটা এবং গ্রুপ ডিলেটা কি হবে, টাইম ডিলেটা এবং ফেজ ডিলেটা কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে। কনস্ট্যান্ট। জি স্যার। আর কনস্ট্যান্ট। আর যদি এটা লিনিয়ার ফেজ না হয় তাহলে অবশ্যই এটা কি হবে না, কনস্ট্যান্ট হবে না, অবশ্যই তখন কি হবে, একটু ডিফার করবে, ভেরিয়েবল। জি স্যার। ভেরি করবে। জি স্যার। ভেরি গুড। তাহলে আমাদের হচ্ছে অ্যাডভান্টেজের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার সাথে ফুলফিল হচ্ছে, অবশ্যই ফুলফিল হচ্ছে। জি স্যার। তো আমরা এখন এটা বের করব যে ফেজ ডিলে এবং গ্রুপ ডিলেটা আসলে হয় কিনা, কনস্ট্যান্ট হয় কিনা, এটা বের করব। তার আগে এখানে দেখো একটু, হ্যাঁ আমরা ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টারের ক্ষেত্রে ট্রান্সফার ফাংশনটা এটা জানি, ট্রান্সফার ফাংশন এটা জানি কিনা দেখো তো, যে ট্রান্সফর্ম যদি কনসিডার, আমরা যদি সিগন্যালটা যদি আমরা দেখছিলাম এক্স এন, তার জন্য তখন আমরা এখানে কি ব্যবহার করছি, স্যার এইচ এন।
না, একটা সিগন্যাল যদি তোমার হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে যদি xn হয়, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। xn হয়, এটাকে আমি জেড ট্রান্সফর্ম কিভাবে ক্যালকুলেশন করছিলাম, বাট জেড ট্রান্সফর্মের ইকুয়েশনটা কি ছিল? x of অফ z জেড is equal to সামেশন n ইকুয়াল মাইনাস ইনফিনিটি থেকে plus infinity প্লাস ইনফিনিটি x of n z inverse n. জেড ইনভার্স n, জি স্যার। এটা ছিল না? জি স্যার। তা আমার এখন সিগন্যালটা কি বলে তো? ইম্পালস সিগন্যাল। জি স্যার। ইম্পালস সিগন্যাল, তার মানে আমার এখন সিগন্যাল ইনপুট সিগন্যালটা হচ্ছে এটা। x of n. এর জেড ট্রান্সফর্ম বা এর ট্রান্সফার ফাংশনটা কি হবে, এটা লেখা যায়? জি স্যার। আর কোনো আপত্তি নাই? না স্যার। আচ্ছা, এখানে হোয়ারটা, এখানে এই সেনটা হচ্ছে ইম্পালস রেসপন্স ফিল্টারের ইম্পালস রেসপন্স, মানে এটা আমার ইনপুট সিগন্যাল, ফিল্টারের ইম্পালস রেসপন্স। এর জেডটা জেড, তোমার জেড ট্রান্সফর্মটা হচ্ছে কি উপরের ফাংশনটা, 1 নম্বর ইকুয়েশনটা। জি স্যার। এই ইকুয়েশনটা আমার হচ্ছে কি জেড ট্রান্সফর্ম বা ট্রান্সফার ফাংশন। তাহলে এর ফোরিয়ার ট্রান্সফর্মটা কি আকারে লিখতে পারি, আমি এইভাবে লিখতে পারি, 2 নম্বর ইকুয়েশনের মধ্যে লেখা যায়। জি স্যার। আমি বলছিলাম ফোরিয়ার ট্রান্সফর্ম এবং জেড ট্রান্সফারের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি? জাস্ট এখানে z inverse n আর আর ওখানে এখানে হবে ই টু দি পাওয়ার j omega n. জি ওমেগা n। এটা ছিল ফ্রিকোয়েন্সি ডোমেন, আর এটা ছিল জেড ডোমেন। এর ডোমেন। ফ্রিকোয়েন্সি ডোমেন, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন, আর এটা হচ্ছে জেড ডোমেন। এতটুকুই পার্থক্য, তাই না? জেড প্লেনে আমি ওটাকে জেড ডোমেনে কনভার্ট করবো, আর এখানে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করবো। কোনো একটা টাইম ডোমেন সিগন্যালকে জেড ট্রান্সফর্মের ক্ষেত্রে জেড ডোমেন ট্রান্সফর্ম করি, আর ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মের ক্ষেত্রে কোনো একটা টাইম ডোমেন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট। ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করা হয়। এটা তো আমরা ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এটা ক্লিয়ার হলে এখন দেখো, যেহেতু বলা হচ্ছে এটা কি তোমার হচ্ছে এখানে পিরিয়ডিক সিগন্যালের কথা বলা হচ্ছে, হুইচ ইজ পিরিয়ডিক, এবং এটা বলা হচ্ছে পিরিয়ডিক। জি স্যার। পিরিয়ডিক এবং পিরিয়ডটা এখানে বলা হয়েছে টয়েস পাই। পিরিয়ডটা কত দেওয়া হয়েছে এখানে? টুয়েস পাই। টয়েস পাই, এটা হচ্ছে টয়েস পাই। আমরা কিন্তু কি বের করতেছি, লিনিয়ার ফেজের জন্য টাইম ডিলে এবং গ্রুপ ডিলেটা কনস্ট্যান্ট হয় কিনা এটা বের করব, তাই না? জি স্যার। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, তাহলে এটা যদি টয়েস পাইটা পিরিয়ড হয়, তাহলে নেক্সট পিরিয়ডটা কি হবে, এরকম হবে না? এটা হবে না? জি স্যার। h2 যেখানে কে এর ভ্যালুটা 1 2 3 4, তার মানে কি কে এর ভ্যালু যদি 0 বসায় দেই, এখানে এখানে কে এর ভ্যালু যদি 0 বসায় দাও, তাহলে তাহলে এইচ ওমেগা ইকুয়াল টু এইচ ওমেগা। জি তার স্যার। পরের পিরিয়ডটা কি হবে, কে এর ভ্যালু যদি 1 বসায় দাও, তাহলে পরের পিরিয়ড হচ্ছে কি এইচ ওমেগা। প্লাস 2 পাই। টুয়েস পাই। বুঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন পিরিয়ড যদি এখানে তোমার হচ্ছে শুধু পাই হইতো, সেক্ষেত্রে এখানে কি হইতো, এই টুটে থাকতো না, শুধু পাই কে। শুধু পাই থাকতো, পাই কি থাকতো, জি স্যার। আর কে এটা হচ্ছে এখানে ইন্টিজার ভেরিয়েবল, 0 1 2 3 4 5 6 7 এভাবে বাড়বে 1 2 করে। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস এখন খেয়াল করো, আমার এই যে এখানে একটা অংশ আছে, এটা সমান আমি কি লিখতে পারি? ইউলার ফর্মুলাটা কি তোমাদের জানা আছে? ইউলার ফর্মুলা cos θ সমান কি লেখা যায়? cos θ সমান কি লেখা যায়? এটা লেখা যায় না? cos θ সমান e টু দি পাওয়ার মাইনাস j θ, e টু দি পাওয়ার j θ, লিখতে অসুবিধা হচ্ছে একটু। মাইনাস j। আচ্ছা দেখো এখানে cos θ সমান কি লিখতে পারি? স্যার
ই টু দি পাওয়ার জে থেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সমীকরণ লেখা যায় হচ্ছে ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ডিভাইডেড বাই 2। আর সাইন থিটার সমীকরণ কি লিখতে পারছিলাম? সাইন থিটার সমীকরণ লেখা হচ্ছিল ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ডিভাইডেড বাই 2i জে। এটা ছিল না? দেখা যাচ্ছে না স্যার। কোনটা দেখা যাচ্ছে না? স্যার লিখলেন যে স্যার। মানে আমি যেখানে লিখতেছি ওখানে দেখা যাচ্ছে না? না স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। cos থিটা সমীকরণ কি এটা জানি না? জি স্যার। cos থিটা সমীকরণ আমি এটা জানি, আর sin থিটা সমীকরণ এটা জানি। জি স্যার। দেখো তো এটা জানো কিনা, শিখাইছিলাম এটা আমি। জি স্যার দেখছি স্যার। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমাদের এখানে সূত্রে কি আছে? সূত্রটাতে কি ছিল? ই টু দি পাওয়ার জে সূত্রটাতে ছিল ই টু দি পাওয়ার পাওয়ার মাইনাস জে ওমেগা। জে ওমেগা এন, এটা ছিল না? স্যার এটা সমীকরণ আমার কি সেম ভাবে এইটা হয় না, এই সূত্রটা হয় না? দেখো তো এই সূত্রটা হয় না? এই যে এটার পরিবর্তে আমি কি এটা লিখতে পারি কিনা? লেখা যায়? জি স্যার। আচ্ছা, বুঝতে অসুবিধা হলে আরেকবার ক্লিয়ার হয়ে নাও। জি যদি স্যার। বুঝতে অসুবিধা হয় আরেকবার ক্লিয়ার হয়ে নাও। আমার cos থিটা সমীকরণ কি ছিল? cos থিটা সমীকরণ ছিল ই টু দি পাওয়ার জে থেটা মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা বাই 2। মাইনাস জে থিটা ডিভাইডেড বাই 2, এটা ছিল। জি স্যার। আর sin থিটা সমীকরণ ছিল ই টু দি পাওয়ার জে থিটা ডিভাইডেড বাই 2 টুয়াইস জে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ডিভাইডেড বাই টুয়াইস জে। জি স্যার। ছিল কিনা? জি স্যার। হ্যাঁ, জি স্যার ছিল স্যার। এখন cos থিটা মাইনাস জে sin থিটা করার জন্য কি আসে? স্যার কস বুঝি নাই স্যার একটু। কি রে ভাই, এত সহজ জিনিসগুলো বোঝো না কেন? বোঝো নাই? কস থেটা আবার বলেন। এটা কি হবে? স্যার ই টু দি পাওয়ার জে থেটা হবে স্যার। এটা যদি 1 নম্বর করো, এটা যদি 2 নম্বর ইকুয়েশন দাও, জি স্যার। তাহলে কি হচ্ছে? এটা এটা কেটে যাচ্ছে না? জি স্যার। থাকতেছে কি? ই টু দি পাওয়ার মাইনাস জে Plus থেটা আছে। বাই 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা বাই 2 জে। 2 জে কেমনে হবে? এই যে কাটা যাচ্ছে না? জি স্যার। তোমাদেরকে কি ভেঙে ভেঙে করাইতে হবে নাকি? মানে এইটা বিয়োগ করলে তোমার এটা থাকে। জি স্যার বুঝছি স্যার বুঝছি। এই দুটো আবার যোগ করলে কি হবে? এটা হয় কিনা? জি স্যার। তোমাদের দেওয়া আছে কোনটা? এটা দেওয়া আছে। জি স্যার। এটা যদি দেওয়া থাকে তাহলে আমি এটা লিখতে পারি, এই যে উপরে এটা লেখা যায়? জি স্যার লেখা যায় স্যার। এটা লেখা যায়? জি স্যার লেখা যায়। এইটা বুঝতে এত সময় লাগলো তোমাদের? ওইটা এখানে লেখা হয়েছে, দেখো। ঠিক আছে? জি স্যার। ওই কথাটা এখানে লেখানো হয়েছে। আচ্ছা, এটা একটা সূত্র, এই সূত্রটা থেকে আমি সরাসরি এই লাইনটাতে আসতে পারতেছি। দেখো, এই নিচের এটাতে আসা যায়। মানে এটা কিভাবে আসলে এটা তো বুঝতে পারলা কিভাবে জি আসলো? স্যার বুঝছি।
এখান থেকে সরাসরি আমি এটা বলছি, এটা আমাদেরকে এটা দিচ্ছে, দিস গিভস আস, আমাকে দেয় এটা। আমরা জানি যে মডুলাস এই অংশটুকু হচ্ছে কি, এটা কি মডুলাসটা হচ্ছে, এটা কি ম্যাগনিটিউড কিনা, জি স্যার। এটা ম্যাগনিটিউড। এটা ম্যাগনিটিউড যদি হয় তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তো, ওই লাইনে যাওয়ার দরকার নাই। এখানে সরাসরি এই লাইনটাতে একটু খেয়াল করো, দেয়ারফর যেখানে দেওয়া আছে এই লাইনটাতে একটু খেয়াল করো। আমরা এটা পাইলাম তাই না, এই লাইনটাতে পাচ্ছি, এটাতে দেখো আমরা ফাইনালি কোনটা পাইলাম, এটা পাইলাম। এই অংশটুকু আমার আপাতত দরকার নাই, রাখলেও রাখতে পারো, অথবা আমরা সরাসরি এই লাইনটাতে গেলেও হবে। আমার তো দরকার কি, ফেজ ডিলে এবং গ্রুপ ডিলে। ফেজ ডিলে এবং গ্রুপ ডিলে হচ্ছে তোমার আলফার সাথে রিলেটেড, মানে যে তোমার হচ্ছে এই যে থিটাটার সাথে রিলেটেড, এই এটার সাথে। এটাকে আমি বলতেছি কি, এটাই লিনিয়ার ফেজ। ফেজ হচ্ছে কোনটা, ফেজ আমরা জানি কি, অ্যাঙ্গেলটাকে ফেজ বলা হয় কিনা, জি স্যার, অ্যাঙ্গেলটাকে ফেজ বলা হয়। তার মানে এটা যদি আমার অ্যামপ্লিটিউড হয়, অবশ্যই এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে ফেজ। স্যার। থিটা ওমেগাটা হচ্ছে কি ফেজ। Yes, কোশ্চেন কি ছিল, কোশ্চেন ছিল টাইম ডিলে এন্ড ফেজ টাইম ডিলে। ডিলে এবং ফেজ ডিলে। তার মানে কি, আমার ম্যাগনিটিউডের এখানে কোনো কারবার নাই, আমার সরাসরি দরকার হচ্ছে কি, সরাসরি দরকার হচ্ছে ফেজ এবং ফেজ ডিলে এবং গ্রুপ ডিলে। ফেজটা আগে বের করা দরকার। জি স্যার। আচ্ছা, ফেজটা বের করা দরকার। এখান থেকে দেখো সরাসরি ম্যাগনিটিউডটা বের করছে, তাহলে ফাইনাল যে আমার ইকুয়েশনটা তোমার হচ্ছে ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা পাই যে এর ফাইনাল ইকুয়েশনটা হচ্ছে আমি এটা পাচ্ছি তাই না, জি স্যার। এটা পাচ্ছি। আমার এই অংশটুকু হচ্ছে আমার কি ম্যাগনিটিউড, হুম, আর এই অংশটুকু হচ্ছে ফেজ। থিটা ওমেগাটাই তো ফেজ, এই যে জি থিটা স্যার। ওমেগা, এই যে থিটা ওমেগা দেখতে পাচ্ছো, জি স্যার। এই থিটা ওমেগা এটা হচ্ছে ফেজ, এটা 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 হচ্ছে ফেজ। জি স্যার। এটা যদি ফেজ হয় তাহলে ম্যাগনিটিউড কে তো আমার এখানে দরকার হচ্ছে না। হুম, এর জন্য মডুলার সাইনটাকে এটা বলা হচ্ছে, এটা ম্যাগনিটিউড, এটা হচ্ছে ম্যাগনিটিউড রেসপন্স। ম্যাগনিটিউড রেসপন্সের আমার এখন দরকার হচ্ছে না, আমার দরকার হচ্ছে ফেজ ফেজ। রেসপন্সের দরকার। ওকে ফাইন। আমার ফেজ দিলে আমরা লিখতে পারি, ফেজ দিলের সূত্র হচ্ছে এটা। ফেজ দিলের সূত্র কোনটা, টাউ, টাইম, যেহেতু ডিলে বলা হচ্ছে টাইমের একটা ফ্যাক্টর আছে এখানে, টাউ পি দ্বারা, যেহেতু ফেজ এজন্য টাউ পি লেখা হচ্ছে, রিপ্রেজেন্ট করা হচ্ছে কি টাউ পি দ্বারা। এটা সূত্র হচ্ছে মাইনাস যে অ্যাঙ্গেলটা তুমি এখানে পাচ্ছ, যে ফেজটা পাচ্ছ, সেই ফেজটা ডিভাইডেড বাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ওমেগা। আর গ্রুপ ডিলের ক্ষেত্রে টাউ জি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এর সূত্র হচ্ছে যে ডেরিভেটিভ করা হচ্ছে। আমি যে ফেজ ডিলেটা পাচ্ছি, মানে যে ফেজ ডিলেটা পাচ্ছি সেই ফেজ ডিলের কি হবে, ডেরিভেটিভ। ডেরিভেটিভ করতে হবে। দেখছো, দেখতে পাচ্ছ ডেরিভেটিভটা দেখতে পাচ্ছ, জি স্যার। আমি যে ফেজ ডিলেটা পাচ্ছি সেই ফেজ ডিলের ডেরিভেটিভ করতে হচ্ছে। এখানে যে আমি ফেজ ডিলেটা পাচ্ছি সেই ফেজ ডিলের ডেরিভেটিভ করতেছি। সূত্রটা একটু খেয়াল করো, অন্যগুলো কিন্তু কোনো চেঞ্জ হয়নি, বাকিগুলো কোনো চেঞ্জ হয়নি। এরপরে আসো, আসল কথায় আসো। ফর লিনিয়ার ফাইনাল ইম্পালস রেসপন্স ফিল্টার উইথ লিনিয়ার ফেজ, যদি লিনিয়ার ফেজ হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি কি হয় ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার হয় এবং লিনিয়ার ফেজ হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ফেজটা আমি পাচ্ছি উপরে, উপরে যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন থেকে যে ফেজটা পাইলাম, এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো কি মাইনাস মাইনাস আলফা ওমেগা বা আলফা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এর একটা নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট ভ্যালু আছে, আমরা আস্তে আস্তে এগুলো শিখবো। তাহলে আলফা ওমেগা এটা একটা নির্দিষ্ট ভ্যালু আছে, তাহলে এই ভ্যালুটা আমি এখন বসাই দেবো কোথায়, এই ভ্যালুটা আমি বসাই দেবো কোথায়, এই ভ্যালুটা বসাই দেবো আমি হচ্ছে এইখানে বসাই দেবো, এই ভ্যালুটা বসাই দেবো এইখানে। দুইটা ভ্যালু বসাই দেওয়ার পরে যদি রেজাল্ট সেম আসে তখন আমি বলবো যে কনস্ট্যান্ট। ঠিক আছে, এবং দেখো এখানে আলফার একটা রেঞ্জ দেওয়া আছে, আলফার একটা রেঞ্জ দেওয়া আছে। ঠিক আছে, মাইনাস পাই থেকে প্লাস পাই। কেন বলো তো এটা মাইনাস পাই থেকে প্লাস পাই দেওয়া হয়েছে, কারণ আমরা ফাইনাইট স্যার। আরে ছেলে ফাইনাইট না, কারণ আমরা পিরিয়ড নিছিলাম টয়েস পাই। জি স্যার। ঠিক আছে, জি স্যার। টয়েস পাই যদি পিরিয়ড হয় সেক্ষেত্রে ওটা। এরপরে দেখো ভ্যালুটা বসাই দিচ্ছি, ডেরিভেটিভ ছিল থিটা ওমেগা, থিটা ওমেগার ভ্যালু কত পাইছি আমরা, আলফা ওমেগা ছিল, জি স্যার। থিটা ওমেগার ভ্যালু আলফা ওমেগা না, এই যে আলফা ওমেগা পাইছি কিছুক্ষণ আগে।
এই যে আলফা ওমেগা এখানে দেওয়া আছে, এই ভ্যালুটা বসাই দিলাম এখানে, বসাই দাও। বসাই দেওয়ার পরে কি হচ্ছে, এখানে আলফা ওমেগা বসাই দিলে মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে না? জি স্যার। হুম, জি স্যার, প্লাস। প্লাস হয়ে গেলে কি, আলফা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সামনে থাকলো ডি ডি বাই ডিএক্স, এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়, 1 হয় আমরা জানি। তাহলে ওমেগার উইথ রেসপেক্ট টু, যদি ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওমেগা, ওমেগার রেসপেক্টে যদি ডেরিভেটিভ করে কি হবে, 1 হবে। জি স্যার। ফাইনালি আমি কি পাচ্ছি, আলফা পাচ্ছি। জি স্যার। সেম ভাবে এখানে যদি থিটা ওমেগার ভ্যালুটা যদি আমি আলফা ওমেগা বসাই, মাইনাস আলফা ওমেগা, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস, জি স্যার। এখান থেকেও আমি কি পাচ্ছি, আলফা আলফা। পাচ্ছি। জি স্যার। দেখো তো, ফেজ ডিলে, এটা আমার হচ্ছে গ্রুপ ডিলে এবং ফেজ ডিলে, জি স্যার। এটা কি সেম, আলফা বের হয়েছে, কনস্ট্যান্ট বের হয়েছে। জি স্যার, কনস্ট্যান্ট। এই জন্য দেখলাম যে ক্যারেক্টারিস্টিক্স যে ইকুয়েশনটা আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের ক্ষেত্রে ফেজ ডিলে এবং হচ্ছে গ্রুপ ডিলেটা কি সেম। সেম। এটা কি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতেছে, ফ্রিকোয়েন্সির উপর না স্যার। কোনো ফ্রিকোয়েন্সি আছে এর সাথে, না স্যার। ফ্রিকোয়েন্সি নাই। এর জন্য বলা হচ্ছে যে ফেজ ডিলে এবং গ্রুপ ডিলে ইন্ডিপেন্ডেন্ট জি অফ স্যার। ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সির উপরে সে ডিপেন্ডেন্ট নয়, সে ইন্ডিপেন্ডেন্ট। বা এরকমও কোশ্চেন আসতে পারে যে ফেজ ডিলে এবং গ্রুপ ডিলে কনস্ট্যান্ট, জি ঠিক স্যার। আছে। কোশ্চেন যেরকম আসবে সেরকমই। এরপরে দেখো যে আলফার ভ্যালুটা এরকম হইতে পারে, আমি যে তোমার লিমিটটা ব্যবহার করতেছি, সেই লিমিটটা যদি এন সংখ্যক হয়, সেক্ষেত্রে মানে তোমার পিরিয়ডটা যদি এন সংখ্যক হয়, তাহলে আলফার ভ্যালুটা হবে এন মাইনাস ওয়ান, কখনো আলফার ভ্যালু হবে এন প্লাস ওয়ান। সেটা ডিপেন্ড করবে এন এর ভ্যালু ইভেন না অড, সেটা ডিপেন্ড করবে এন এর ভ্যালু সিমেট্রিক না এন্টি সিমেট্রিক, সেটা ডিপেন্ড করবে তোমার হচ্ছে ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার না ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার, তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। ডিপেন্ড করে সেই ভ্যালুটা হবে। এখন দেখো কোশ্চেন, আর একটা কোশ্চেনের যদি প্যাটার্নটা এরকম হয়, এটা অনেকে বোঝে না, তোমরা শুধু অ্যান্সার করো, মানে হুবহু মুখস্থ করছো অ্যান্সার করো, কিন্তু কোশ্চেন আমি দেই একরকম, তোমরা অ্যান্সার করো আরেক রকম, ঠিক আছে। এক্ষেত্রে ভালো রেজাল্ট আসে না, রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যায়। কোশ্চেনটা কি বলছে দেখো তো, একটু ভালো করে খেয়াল করে দেখো। কোশ্চেন বলছে যে ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার কনস্ট্যান্ট ফেজ এবং গ্রুপ ডিলে যদি হয়, কি বলছে, কনস্ট্যান্ট ফেজ এবং গ্রুপ ডিলেটা কি হবে, কনস্ট্যান্ট। ইম্পালস রেসপন্সটা সিমেট্রিক্যাল, এবং ইম্পালস রেসপন্সটা কি বলা হয়েছে, ইম্পালস রেসপন্স ফিল্টার বলা হয়েছে এখানে সিমেট্রিক, এবং আলফার একটা ভ্যালু দেওয়া আছে এখানে। যদি এখানে বলা হয়তো অ্যান্টি সিমেট্রিক, তাহলে এই কোশ্চেনটার ফির অ্যান্সার আবার কি হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত, জি স্যার। ঠিক আছে। জি স্যার। আবার এখানে যদি অ্যাড করে দেওয়া হয়তো যে এন এর ভ্যালু হচ্ছে ইভেন, তখন কোশ্চেনটা পুরোটাই চেঞ্জ হয়ে যেত। আবার যদি বলে তো এন এর ভ্যালুটা অড, সেক্ষেত্রে কোশ্চেন পুরোটা চেঞ্জ হয়ে যেত। তার মানে একটা কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন আমি ড্রাইভ করতে পারবো, ঠিক আছে। জি আচ্ছা, স্যার। এর আগের ইকুয়েশনটাতে আমরা কি এটা ড্রাইভ করছি, উপরের এই ইকুয়েশনটা কি আমরা ড্রাইভ করছি, দেখো তো। জি স্যার। যে আমরা হচ্ছে ইম্পালস রেসপন্স ফিল্টার, ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টারের ট্রান্সফার ফাংশন থেকে সরাসরি এইভাবে এটা ম্যাগনিটিউড এবং এটা ফেজটা বের করতে পারছি, জি স্যার। বের করা গেছে। আচ্ছা, এই ইকুয়েশনটাও কিছুক্ষণ আগে দেখে আসলাম, এটা আমার আর জানার দরকার নাই। আমি যেখানে যাব সরাসরি, মানে ওগুলো তোমার হচ্ছে অ্যাজ ইউজুয়াল ওইভাবে ড্রাইভ করতে হবে, ঠিক আছে। এই ইকুয়েশন গুলো ওইভাবে ড্রাইভ করে আসছে, এটা ওইভাবে আছে আমার। এই যে এখানে দেখো, এখানে দেখো তো, এখানে আলফা সাইন এ মাইনাস বি সূত্র কিনা এটা, সাইন এ কস বি কস এ সাইন বি, এরকম সূত্র একটা আছে না, সাইন এ মাইনাস বি সূত্র। জি স্যার। ওই সূত্রটাকে আমি এখানে ভেঙে লিখছি, ওটাকে সরাসরি সূত্রকে রূপান্তরিত করলাম, ঠিক আছে। আচ্ছা, দিস উইল বি জিরো হোয়েন, কখন জিরো হবে এটা বলছে, এই ইকুয়েশনটা জিরো হবে, কখন জিরো হবে, এই ইকুয়েশনটা জিরো হবে, কখন জিরো হবে, নিচের দিকে একটু আসো। বলছে যে ইম্পালস রেসপন্সের কন্ডিশন যদি এটা ফুলফিল করে, কোনটা, এই পুরো কন্ডিশনটা যদি ফুলফিল করতে পারে, এদিকে একটু খেয়াল করো ভালো করে। আমার যদি এই পুরো কন্ডিশনটা ফুলফিল করতে পারে, তবেই কি হবে, আমার এই ইকুয়েশনটা, জিরো হবে। এই ইকুয়েশনটা জিরো হবে। এই কন্ডিশনটা দেখো, এই কন্ডিশন কি দেওয়া আছে, এইচ এন ইজ ইকুয়াল এইচ এন মাইনাস ওয়ান মাইনাস এন, এবং আলফার কন্ডিশনটা কত দেওয়া আছে,
n minus 1 by n minus 1 divided by 2 for 0 less than or equal n, মানে ছোট n এর ভ্যালুটার কথা বলছে, ছোট n এর ভ্যালুটা 0 থেকে বাড়বে, এক এক করে বাড়ে, মানে আমার ম্যাক্সিমাম লিমিট কত এখানে? n minus 1. n minus 1 মানে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে n, তাই না? ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে n। এখন তোমাকে যদি 10 কাউন্ট করতে বলা হয়, তুমি যদি 0 থেকে কাউন্ট করো, যে তোমার তাহলে n minus 1. তাহলে 9 পর্যন্ত যাব, তাই না? আর যদি 1 থেকে কাউন্ট করি তাহলে কত পর্যন্ত যাব? তাহলে 10 পর্যন্ত। 10 পর্যন্ত যাব, এটা তো আমরা জানি, অ্যাজ ইউজুয়াল সবাই জানি, তাই না? তাহলে তোমার হচ্ছে যদি এটা কনস্ট্যান্ট ফেজ এবং গ্রুপ ডিলে হয় এবং ইম্পালস রেসপন্সটা যদি সিমেট্রিক হয়, তাহলে সিমেট্রিকের কন্ডিশন কোনটা দাঁড়াচ্ছে? এই রেড কালার যে বক্সের মধ্যে দিচ্ছি এটা, এইটা শুধু মুখস্থ রাখবো কোনটা? মেইন ইকুয়েশন হচ্ছে এটা। এখন জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। যদি সিমেট্রিক হয়, অ্যান্টি সিমেট্রিক হলে এই কন্ডিশনটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। কোনটা জানা রাখতে হবে? যদি সিমেট্রিক হয় তাহলে h of n hn ইকুয়াল হবে hn minus 1 minus n। জি স্যার। একটু খেয়াল করে রাখো, আমরা একটা ম্যাথের সাহায্যে খুব সহজে এটা ক্লিয়ার করে নেব। দেখো, একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, কোথায় ট্রান্সফার ফাংশন দেওয়া আছে? এখানে। এবং এখানে n এর ভ্যালু কি দেওয়া আছে? অড সংখ্যক। n এর ভ্যালু কি দেওয়া আছে? অড সংখ্যক। ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড রেসপন্স। ম্যাগনিটিউড রেসপন্স কোনটা ছিল মনে আছে? জি স্যার, h of omega। এই যে এটা হচ্ছে ম্যাগনিটিউড রেসপন্স, ঠিক আছে? জি স্যার। আর এখান থেকে কি বলা হচ্ছে? ফেজ ডিলে এবং গ্রুপ ডিলেটা বের করতে বলা হয়েছে, বলছে ফেজ ডিলে এবং গ্রুপ ডিলে কনস্ট্যান্ট কিনা। তো ফেজ ডিলে গ্রুপ ডিলে কনস্ট্যান্ট কিনা সেটা কিভাবে বের করব মনে আছে? কিছুক্ষণ আগে যেটা বের করলাম, ড্রাইভ করলাম। জি স্যার। আচ্ছা, ওইটা জানার আগে আমরা আগে ভ্যালু বসিয়ে দিই। আমাদের ট্রান্সফার ফাংশন কোনটা দেওয়া আছে? h of z ইকুয়াল সামেশন n ইকুয়াল টু স্মল n ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল n মাইনাস 1 পর্যন্ত, তাই না? জি স্যার। এবং ফাংশনটাকে দেওয়া আছে, ফাংশনের ইম্পালসটা কি দেওয়া আছে? hn। ইম্পালস রেসপন্সটা দেওয়া আছে hn z এর পাওয়ার মাইনাস n। এটা সূত্র আমার। n এর ভ্যালু কি দেওয়া আছে? n। ঠিক আছে, এই ফাংশনের n এর ভ্যালু n বসায় দাও। n এর ভ্যালু n বসায় দিলে কি হবে এখানে? দেখো তো উপরে, এখানে যদি n এর ভ্যালু আমি 9 বসায় দেই, তাহলে 8। 8 হচ্ছে 8 9 মাইনাস 1 মানে কি 8। জি স্যার। 8 যদি হয় তাহলে n এর ভ্যালু তুমি হচ্ছে প্রথমে 0 বসায় দাও, তাহলে কি হবে? 8 0 0 এর পাওয়ার 0, এরকম আসে কিনা? এটার মতো আসে কিনা? জি স্যার। তারপরে n এর ভ্যালু 1 বসায় দাও, এটা আসে কিনা দেখো তো। জি স্যার। তারপরে n এর ভ্যালু 2 বসায় দাও, এটার মতো আসে কিনা দেখো তো জি স্যার। এই ইকুয়েশনটা থেকে। জি স্যার। আসে। এভাবে আমি n এর ভ্যালু 8 পর্যন্ত বসায় দিলে এই ইকুয়েশনটা আসে কিনা খেয়াল করে দেখো একটু। জি স্যার। আসে? জি। হ্যাঁ জি স্যার। আসে। এরপরে দেখো, আমার আরেকটা কন্ডিশন দেওয়া ছিল এখানে, কি বলা হয়েছে? শো দ্যাট ফেজ ডিলে এবং গ্রুপ ডিলে আর কনস্ট্যান্ট জি স্যার। বলা হয়েছে। জি। ঠিক আছে, ফেজ ডিলে আলফা ইকুয়াল টু, আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, আলফা ইকুয়াল টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ছিল। জি স্যার। আলফার ভ্যালুটা কি? আলফার ইকুয়েশন এটা ছিল না? জি স্যার, n minus 1 ডিভাইডেড বাই 2 by বের 2। করছিলাম আমি। জি স্যার। n এর ভ্যালু কত দেওয়া আছে আমার? স্যার 9। জি স্যার 9। n এর ভ্যালু 9 মাইনাস 1, জি স্যার 2 দ্বারা ভাগ করলে 4 হয়, তাহলে আলফার ভ্যালু আমি কত পাচ্ছি? 4। 4। ঠিক আছে, সিন্স আলফা ইকুয়াল টু 4, আলফা ইকুয়াল টু কত পাচ্ছি আমি? 4। 4, আলফা ইকুয়াল টু 4 পাচ্ছি, এটা একটু মাথায় রাখো। তার মানে আমার আলফার যে ভ্যালুটা এখানে, এই যে আলফার ভ্যালুটা ফেজ ডিল এবং গ্রুপ ডিলের ক্ষেত্রে আলফার ভ্যালুটা আমি পাচ্ছি কি? 4 পাচ্ছি। আমি বের করব কোনটা? এই যে এটা বের করব, এটা 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 এটা, ঠিক আছে? আচ্ছা যাই, এখন দেখো তো, যেহেতু 4, তার মানে কি অবশ্যই জেড এর পাওয়ার মাইনাস 4 আমাকে কমন নিতে হবে। এই যে এটা এটা ফেজ তো আমার, এটা জি স্যার। এটা ফেজ না? জি। ঠিক আছে, জেড এর পাওয়ার মাইনাস 4 কমন নাও এই ইকুয়েশনটা থেকে, এই উপরের ইকুয়েশনটা থেকে জেড এর পাওয়ার যদি মাইনাস 4 কমন নাও, তাহলে কমন নিলে কি দাঁড়াচ্ছে দেখো তো, এখানে এখানে ছিল কি শুধু জেড এইচ অফ 0, তো জেড এর পাওয়ার মাইনাস 4 কমন নিলে কি অবশ্যই জেড এর পাওয়ার প্লাস 4 একটা এখানে মাল্টিপ্লাই করে দিতে হবে এর সাথে, জি স্যার। দিতে হবে কিনা? জি স্যার।
এই অংশটা আমার কি এটা ছিল না, জি স্যার শুধু এই সব জিরো ছিল, তাহলে এটা দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে এটা আর এটা ভ্যানিশ, শুধুমাত্র এই সব জিরো থাকে। জি স্যার সেম ভাবে পরেরটাতে কি ছিল, জেড ইনভার্স 1 এস এর এস অফ 1 যেটার পর 3 আর এস যেটার পর -4 মাল্টিপ্লাই করলে কি হবে, যেটার পর -1 হয়, জি স্যার বেস সেম হলে পাওয়ার কি হয়, যোগ হয়, -3 + 3 জি স্যার -4 + 3 যোগ বিয়োগ করলে কি হয়, -1 হয়। মাইনাস সেম ভাবে প্রতিটাই আমার কি এইভাবে হয়ে গেছে, দেখো পুরো ইকুয়েশন থেকে পুরো 9টা ভ্যালু থেকে আমি যেটার পর -4 কমন নিচ্ছি, এটাই হচ্ছে আমার কি ফেজটা চলে আসছে অলরেডি, ফেজটা চলে আসছে। জি এখন আমার এখানে কি বলা হয়েছে, সিমেট্রিক কন্ডিশন বলা হয়েছে, সিমেট্রিক কন্ডিশন বলা হয়েছে কিনা, জি স্যার তো সিমেট্রিক কন্ডিশনে আমরা কি এটা জানি, জি স্যার কিছুদিন আগে শিখে আসলাম, জি কন্ডিশনটা জানি তো। জি স্যার জানি আচ্ছা, এই কন্ডিশন যদি হয় তাহলে এন এর ভ্যালু কত ছিল আমার এখানে, 9। 9 স্যার জি স্যার এখন এইদিকে জেটের ভ্যালু তোমরা এন এর ছোট স্মল এন্টার ভ্যালু যদি 0 বসায় নাও, জি স্যার তাহলে এখানে 0 বসায় দাও, এখানে এন এর ভ্যালু 0 বসায় দাও, আর এখানে এন এর ভ্যালু 9 বসায় দাও, কি হচ্ছে দেখো তো কন্ডিশন, 0 1 9 8 minus 0 sorry 8 days of the এটা দেখতে পাচ্ছ, স্যার কন্ডিশন কি ছিল আমার, h of n is equal to এইচ অফ এন ইকুয়াল টু এইচ অফ n minus small 1 minus হ্যাঁ 3 জি স্যার ফর এন ইকুয়াল টু যদি 0 হয় তাহলে উপরের ইকুয়েশনটা কি এরকম দাঁড়াচ্ছে না, এইচ অফ 0 is equal to এটার ভ্যালু স্মল ক্যাপিটাল এন এর ভ্যালু ছিল 9, সেক্ষেত্রে আমার এরকম দাঁড়াচ্ছে 9 -1 -0, দেখো তো এইচ অফ 0 ইকুয়াল টু এইচ অফ 8 হয় কিনা, জি স্যার এইচ অফ 0 ইকুয়াল টু এইচ অফ 8 লেখা যায়। জি স্যার আচ্ছা ওটা যদি লেখা যায় সেক্ষেত্রে দেখো তো এইচ অফ 0 ইকুয়াল টু কি বললা, এইচ অফ 0 ইকুয়াল টু এইচ অফ 8 এইচ অফ 0 ইকুয়াল টু এইচ অফ 8, এখন খেয়াল করে দেখো, তাহলে আমি বলতে পারি তাহলে বলা যায় যে এই অংশটা ইকুয়াল টু আমার হচ্ছে এই অংশটা, এই দুটো সমান একই জিনিস, জি স্যার এখান থেকে এইচ জিরোটা কমন, এইচ জিরো কমন নেওয়া আর এইচ এইট কমন নেওয়াতে একই জিনিস, জি স্যার তাহলে ধরে নিলাম এইচ জিরো ইকুয়াল টু এইচ এইট, জি স্যার এইচ জিরো ইকুয়াল টু এইচ এইট, তার মানে এই যে এইটটাকেও আমি জিরো বানাই দিলাম, এখানে আর এইট লিখবো না, এখানে কি লিখবো এখন 0 এইচ জিরো, তাহলে এইচ জিরো কমন নিলে কি হবে, যেটার পর 4 প্লাস যেটার পর -4 থাকে, তাহলে এই দুটো অংশ কমন না গেল, জি এই স্যার অংশ চলে আসলো। পরেরটা এন এর ভ্যালু তুমি এখন 1 বসে দাও এখানে, 7 h of 7 তাহলে 1 ইকুয়াল টু দাঁড়াবে তখন হচ্ছে কি, so h of 7 h of তখন 1 is equal to h of 7 আছে হ্যাঁ তখন 1 ইকুয়াল, তখন এখানে 1 ইকুয়াল টু দাঁড়াবে এখানে 7, তাই না, তার মানে এখানে 1 আর এখানে 7 একই জিনিস, আমি 7 না লিখে 1 লিখবো, তার মানে এই অংশটুকু পাচ্ছি, এভাবে এভাবে এই অংশটুকু পাচ্ছি, তারপরে এই অংশটুকু পাচ্ছি, 4টা পাচ্ছি না, 8টা থেকে এখন আসলো কটা, 4টা 4টা চলে আসলো। আর একটা টার্ম আমাকে নিউট্রাল হিসেবে থাকলো, কোন টার্মটা বলো তো, H4, এর সাথে কেউ ম্যাচ করতেছে না, মানে আলাদা থাকে গেল, এটা বাদে সবার সাথে মিল আছে, তাই না। জি স্যার আচ্ছা এবার দেখো, তাহলে ফাইনাল ইকুয়েশন আমি এই পর্যন্ত পাইলাম, এই পর্যন্ত তো কারো কোনো দ্বিমত থাকার কথা না। না স্যার আচ্ছা, the frequency response is obtained by replacing z equal to কি e to the power j omega, এটা লেখা যায়, জি স্যার কিভাবে লেখা যায় মনে আছে কি, না ওটা ভুলে গেছো, যে জেড ট্রান্সফর্মের সাথে একটা রিলেশন ছিল, জেড ট্রান্সফর্মের সাথে একটা রিলেশন বললাম না কিছুক্ষণ আগে, একটাতে ছিল জেড এর পাওয়ার -n, আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ছিল কি e to the power minus j omega n j omega n, তার মানে কি নিশ্চয়ই এর সাথে এটার একটা সম্পর্ক আছে, এর সাথে একটা সম্পর্ক আছে, জি স্যার সেই সম্পর্কটা এখানে লেখা হয়েছে, যদি আমি জেড কে e to the power j omega দ্বারা কনভার্ট করে নেই, মানে রিপ্লেস করে নেই, সেক্ষেত্রে আমার এখানে ছিল জেড এর পাওয়ার minus মানে জেড ইকুয়াল টু কি, আমি তখন এইভাবে লিখতে পারি না এটা, জি স্যার সবগুলোতে আমি কিসে কনভার্ট করলাম,
স্যার ই টু দি পাওয়ার জে ওমেগা কেন মানে- করলাম? করার একটাই কারণ, আমাদের কি মনে আছে ইউলার, এটা সমান সমান কি ইউলার ফর্মুলা কি এভাবে আমরা জানি যে cos থিটা সমান সমান জে জে এন প্লাস জে মাইনাস এন, এটা জানি না ই টু দি পাওয়ার আকারে জানি, এক্সপোনেনশিয়াল আকারে জানি। স্যার এক্সপোনেনশিয়াল আকারে জানি স্যার। এই জন্য এক্সপোনেনশিয়ালে কনভার্ট করলাম, মানে আমি cos থিটাতে রূপান্তর করব, cos থিটাতে নিয়ে আসবো। সবগুলোকে আমি এখন কি করলাম, জেড জেড থেকে আমি কি করলাম সবগুলোতে এক্সপোনেনশিয়ালি নিয়ে আসলাম। জি, স্যার। ঠিক আছে, এক্সপোনেনশিয়ালে তাহলে দেখো তো এটা সূত্রটা কার, এই সূত্রটা cos থিটার সূত্র না, cos theta, জি স্যার। মানে cos 4 থিটা, cos 4 ওমেগা সূত্র। জি স্যার। সেম ভাবে এটা cos 4 ওমেগা সূত্র, মানে 3 ওমেগা সূত্র, এটা cos কি 2 ওমেগা সূত্র, এটা cos ওমেগা সূত্র, আর এটা এক্সট্রা একটা টার্ম থাকলো। ঠিক আছে, দেখো তাহলে আমি বলতে পারি যে H4 এই টার্মটা তো অতিরিক্ত, এই জন্য এটাকে আমি বাইরে বের করে নিয়ে আসলাম। ই টু দি পাওয়ার টার্ম এটা তো এখান থেকে সরাসরি এখানে আসলো, এই টার্মটা অতিরিক্ত ছিল এখানে নিয়ে আসলো। এখন আমি 2 নিলাম, দুইটা টার্ম নিলাম আমি, যেহেতু cos ওমেগা, দেখো তো n এর ভ্যালু যদি আমি 0 বসাই দেই, এখানে 0 বসাই দিলে কি হয় 4 cos 4 ওমেগা, cos 4 ওমেগা আছে, এই যে আছে, এটা আছে না। এরপরে n এর ভ্যালু 1 বসা দাও, 1 বসা দিলে কি আসে cos 3 ওমেগা। 3 ওমেগা। 2টা কোথা থেকে আসলে, এই 2টা কোথা থেকে আসলে এটা বলতে পারো? স্যার না স্যার, এটাই তো। ও এটাই তো স্যার, এত কিছু শেখাইতে গেলে তো ভেজাল। সূত্রটা কি ছিল ভূদেব, সূত্রটা কি ছিল? স্যার cos এর সূত্র স্যার। হ্যাঁ স্যার cos theta is equal to e to the power j omega j omega plus e to the power এটা ছিল না? minus j omega, জি স্যার। তোমার আছে কোনটা? তোমার তো আছে, তোমার কাছে আছে এইটা, জি স্যার। এই 2টাকে কি এর কাছে পাঠিয়ে দিবে না? জি স্যার, গুণ করে দিতে হবে, বুঝছি স্যার। এত কম বুঝলে তো হবে না ভাই। ওই জন্য এই 2টা হচ্ছে ওখানকার 2, ঠিক আছে। আর এই কন্ডিশনটা হচ্ছে যেহেতু তোমার এখানে 4টা টার্ম আছে, 1টা 2টা 3টা 4টা, এর জন্য 0 থেকে 3 পর্যন্ত নেওয়া হয়েছে। দেখো 0 থেকে 3 পর্যন্ত বসে দিলে তোমার এটাই আসবে, জি স্যার। ঠিক আছে। তাহলে আমার কি বের করতে বলা হয়েছে? ফেজ ডিলে। জি স্যার। ফাইনালি আমি ইকুয়েশনটা পাচ্ছি কোনটা, এটা পাচ্ছি জি 4, যে ই টু দি পাওয়ার যে 4 ওমেগা পাইলাম কিছুক্ষণ আগেই। জি স্যার। তাহলে এখান থেকে আমি পাইলাম যে হ্যাঁ তোমার হচ্ছে এটা হবে 4 হবে, হ্যাঁ 5 হবে না, এটা 4 হবে। আমরা যেহেতু 4 পাইছি, আলফার ভ্যালু কত পাইছি? 4 পাইছি, 4 পাইছি, মানে এখানে 4ই হবে, ঠিক আছে। জি স্যার। তো দুইটা ফেজ ডিল এবং গ্রুপ ডিলে দুইটা আমরা কি করতে পারছি, 4 পাচ্ছি, ঠিক আছে। জি স্যার। 0 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে 4 হবে, কারণ আমি তো 0 থেকে কাউন্ট করতেছি, তাই না। আর যদি 1 থেকে কাউন্ট করতাম 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কি হতো, আলফাটা কি হতো 5 হইতো। জি স্যার। যদি 0 থেকে, আমি তো 0 থেকে কাউন্ট করছি, 0 থেকে কাউন্ট করার জন্য 4 হবে। আর যদি আমি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 করি তাহলে 5 হবে। এটা ডিপেন্ড করতেছে তুমি শুরু করতেছো, স্টার্টিং পয়েন্টটা কোথা থেকে শুরু করছো, ঠিক আছে। যেহেতু আমরা এখানে স্টার্টিং পয়েন্ট 0 থেকে শুরু করছি, এর জন্য হচ্ছে ওখানে 4 হবে, ঠিক আছে। জি স্যার। তো এইভাবেই দেখো লিনিয়ার ফেজ যখন সিমেট্রিক্যাল এন ইজ ইভেন, এবার যদি ইভেন সংখ্যা হয়, আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম, অড সংখ্যার জন্য ক্যালকুলেশন করলাম। তাহলে ইভেন সংখ্যার হলে, ইভেন সংখ্যার আমরা জানি কি, ইভেন সংখ্যার মধ্যবিন্দু কয়টা? ইভেন সংখ্যা নাইনের হচ্ছে মিডল পয়েন্ট কোনটা হবে? নাইনের স্যার 5 5 কেন হবে? 4, 4 জি স্যার 4। এর জন্য 4 হচ্ছে। আর যদি এটা ইভেন সংখ্যা হইতো তাহলে কি হবে? দুইটা হবে স্যার। হ্যাঁ ইভেন দুইটার সংখ্যা মিডল হবে, দুইটা মিডল হবে, জি স্যার। দুইটার মিডল, জি স্যার। তাই না, জি স্যার। দুইটার মিডল হবে। এই জন্য হচ্ছে তোমার এই কন্ডিশনটা এবার চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে তোমার হচ্ছে ইভেন্ট সংখ্যাটার সেন্টারটা লাইজ করে এই কন্ডিশনের মধ্যে, জি স্যার। সে এন এর ভ্যালুটা 8 হলে এখানে কত দাঁড়াচ্ছে 4 4 মাইনাস 3, 4 মাইনাস 1 মানে কি 3, 3 আর এখানে দাঁড়াচ্ছে 4, তার মানে 3 এবং 4 এর মধ্যেই তোমার সেন্টারটা কি করতেছে, লাইজ করতেছে কিনা। জি স্যার। আর যদি আমার হচ্ছে অড সংখ্যা হয়, অড সংখ্যা হলে শুধুমাত্র n বাই n/2 n মাইনাস 2 বাই, না n মাইনাস 1 বাই 2, n-1/2। ভুলে গেলে কেন, মিডল সেন্টার এটা হবে না। জি স্যার। যদি আমার হচ্ছে এনটা কি হয়,
স্যার n মাইনাস 1 Odd সংখ্যা হয়, অড n সংখ্যা যদি হয় জি স্যার। এর অড সংখ্যা হলে মানে বেজোড় সংখ্যা হলে কি হবে n - 1/2 সে n এর ভ্যালু 9 9 - 1 ডিভাইডেড বাই 2 কি হচ্ছে 4 হচ্ছে কিনা। ফর দিস আর যদি এটা আমার হচ্ছে ইভেন সংখ্যা হয়, ইভেন সংখ্যা হলে লাইস করবে কোথায় n/2 - 1 ডিভাইডেড বাই মানে n/2 - 1 মানে এই যেখানে দেখো n/2 - 1 আর একটা n/2 এর মধ্যেই তোমার লাইস করবে। সে n এর ভ্যালু যদি 8 হয় 8/2 ডিভাইডেড বাই 2 - 1 মানে এখানে দাঁড়াচ্ছে আমার 3 আর এখানে দাঁড়াচ্ছে আমার 4 3 এবং 4 এর মধ্যে মিডল পয়েন্টটা সেন্টার পয়েন্টটা কি করবে লাইস করবে। তার মানে কন্ডিশন চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। জি স্যার। তাই এই কন্ডিশন চেঞ্জ হয়ে গেলে কি এর ক্যালকুলেশনও চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। বুঝা গেছে। বাকিগুলো ওইভাবেই অন্যান্য ক্যালকুলেশন গুলো সেম, আর কোনো ভেজাল নাই এখানে। জি স্যার। ঠিক আছে। তো ফাইনালি এইভাবে ক্যালকুলেশন করে আসতে হবে, মানে কখনো ইভেন দেওয়া থাকবে কখনো অড দেওয়া থাকবে। বুঝতে পারছো জি স্যার। কোশ্চেনের প্যাটার্ন গুলো বুঝতে পারছো। জি স্যার। তো এইভাবে মোটামুটি অনেকগুলো আজকে করানো হলো, ইভেন সংখ্যা, অড সংখ্যা, সিমেট্রি, অ্যাসিমেট্রিক শুধু করানো হয়নি তাই না, অ্যাসিমেট্রিক আমরা পরে করব।